ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালিখাতায় স্বাগত জানাচ্ছি আমি মোস্তফা মাহবুব। ধারাবাহিক মূল্যস্ফীতি বা জিনিসপত্রের দাম বৃদ্ধির চাপে নিম্ন ও সীমিত আয়ের মানুষ। কেন্দ্রীয় ব্যাংক এবং সরকারের নেয়া কোনো পদক্ষেপেই মূল্যস্ফীতি যখন নিয়ন্ত্রণে আসছে না, এমন বাস্তবতায় দুয়ারে কড়া নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচন আসলেই বাজারে সরবরাহ বাড়ে অর্থের, নগদ অর্থের প্রবাহ বাড়লে বাড়ে ক্রয় ক্ষমতা, বাড়ে পণ্যের চাহিদাও, আর তাতে উস্কে যায় মূল্যস্ফীতি। এসব নিয়েই আজ আমাদের আলোচনার বিষয়, নির্বাচনী হাওয়ায় মূল্যস্ফীতির লাগাম টানা যাবে? আলোচনা করতে অনলাইনে যুক্ত আছেন কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের সভাপতি AHM শফিকুজ্জামান এবং আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর শাহাদাত হোসেন সিদ্দিকী। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আজকের টালিখাতায়। ডক্টর শাহাদাত হোসেন সিদ্দিকী, আপনাকে দিয়ে একটু শুরু করতে চাই। মূলত আসলে মূল্যস্ফীতি নিয়ে আমাদের সাধারণ মানুষের বোঝার জন্য যদি একটু জানতে চাই যে মূল্যস্ফীতি, আমরা দেখি যে মূল্য স্তর থেকে প্রতি মাসেই আসলে 7%, 7.5% বা সাধারণ মূল্যস্ফীতির কথা বললে 8.5-এর বেশি হারে বাড়ছে। কিন্তু সামগ্রিকভাবে আসলে বাজারে যখন কোনো পণ্য কিনতে যাই, সেটি তো আসলে ওই খুব কাছাকাছি দামেই থাকে। আসলে এই পুরো জিনিসটা কিভাবে কাজ করে, মূল্যস্তর এবং মূল্যস্ফীতির যে বিষয়টি একটু ছোট করে জানতে চাই আপনার কাছে। ধন্যবাদ। দেখুন, এটা অতি সহজে যদি বলতে হয় সাধারণ মানুষের জন্যই বলছি যে আমরা যখন মূল্যস্ফীতি বাংলাদেশে নির্ধারণ করা হয়, মনে রাখতে হবে যে কোনো একটা বিশেষ দ্রব্যকে বিবেচনা করা হয় না। এখানে আসলে একটা বাস্কেটের মধ্যে বাংলাদেশের ক্ষেত্রে পরিসংখ্যান ব্যুরো 749টা পণ্য ব্যবহার করে। এর মধ্যে হচ্ছে খাদ্য সংক্রান্ত এবং খাদ্য বহির্ভূত, অতএব খাদ্য এবং খাদ্য বহির্ভূত সব মিলে 749টা পণ্য। এখন এর গড় দাম, অর্থাৎ গড় দাম তুলনা করা হয় কিভাবে, যে আমরা সাধারণত যখনই মূল্যস্ফীতি কোনো একটা বেজ ইয়ারে ধরা হয়, ধরেন সবকিছুর মূল্য ইন্ডেক্সে 100, পরের বছর যদি এই সংখ্যাটা 107 হয়, এভারেজ, সবকিছুর এভারেজ ইন্ডেক্স, এবং ইন্ডেক্সিং যখন করা হয় তখন আসলে প্রকৃতপক্ষে গুরুত্বটা দেওয়া হয়। কারণ আপনি দেখবেন একটা পরিবারের সকল পণ্য ভোগের ক্ষেত্রে সমান গুরুত্ব না, আপনি কোনটার পিছনে কত খরচ করছেন তার প্রপোর্শনটা যদি দেখেন, তখন বুঝতে পারবেন মোট খরচটা কত শতাংশ কোনটাতে গিয়েছে। ঠিক এই জায়গায় আপনার কাছে আরেকটু জানতে চাই, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এই যে হিসাবটি করে, সেখানে 2005-06 সালের যে ভিত্তি বছর ধরে যে তথ্য, অর্থাৎ আজকে যে যদি কোনো পণ্যের হিসেবেই বুঝতে চাই, সেই পণ্যটির দাম যদি বলি যে আসলে 7.5% বাড়লো, তার মানে কি আসলে এটি 2005-06 সালে যে দামে কিনতাম আমরা, সেই দামের সাথে তুলনা করেই বাড়লো? দেখুন, বাংলাদেশে 2005-06 আমাদের বেজ ইয়ার ছিল, পরবর্তীতে সেটাকে কিন্তু 2015-16 করা হয়েছে। অর্থাৎ আপনি যদি 2015-16 অথবা 5-6 যদি বেজ থেকেই থাকে, মানে আমি বলছি যে পরিবর্তনটা হয়েছে, কিন্তু যেটাকে বেজ ধরা হবে সেখানে মনে করতে হবে যে আপনার 100 মানে হচ্ছে যে সেম প্রাইস, এর থেকে দেখবেন প্রতি বছর কত বাড়ছে। এখন যদি মনে করেন 200 ফর এক্সাম্পল, তার মানে হচ্ছে 2015-16 সালে যখন ছিল হচ্ছে 100, এখন হচ্ছে 200, তার মানে 100% ইনফ্লেশন ওভার দ্য 10 ইয়ার্স, গত 10 বছরে। তাহলে অন এন এভারেজ প্রতি বছরে 10 দিয়ে ভাগ করবেন, 10%। কিন্তু এই যে মূল্যস্ফীতি আমরা দেখি, এটি ধারাবাহিক একটি প্রক্রিয়া। সরকার সবসময় বলে এটি আমরা 5%-এর নিচে ধরে রাখতে চাই, অর্থাৎ মূল্যস্ফীতিও আসলে অর্থনীতির জন্য প্রয়োজন আছে। কিন্তু সেটি যখন লাগামহীন হয়, সেটি কি আসলেও কোনো চিন্তার কিছু আছে কিনা? যে দেখুন, মূল্যস্ফীতির গুরুত্বটা যদি বুঝতে হয়, যে মূল্যস্ফীতি ছাড়া প্রবৃদ্ধি যেরকম সম্ভব হয় না, আবার অতিরিক্ত মূল্যস্ফীতি একটা দেশকে ধ্বংস করে দেয়। এখন প্রশ্ন হচ্ছে এই মূল্যস্ফীতির তাহলে ক্যাটাগরি গুলা কি কি? যে আমরা বলি ক্রিপিং ইনফ্লেশন, মানে হামাগুড়ি দেওয়া, গ্যালোপিং ইনফ্লেশন, ওয়াকিং ইনফ্লেশন, হাইপার ইনফ্লেশন, দিস আর দ্য ওয়ার্ডস। সহজভাবে বলতে গেলে এটা কত গতিতে বাড়ছে সেই গতি বোঝানোর জন্য মূল্যস্ফীতি। মূল্যস্ফীতির ক্ষেত্রে বলা হয় যে 2 থেকে 3% এর মধ্যে যদি মূল্যস্ফীতি হয়, তাহলে সেটা অর্থনীতির জন্য একটা সহায়ক রোল প্লে করে। কারণ দেখেন, যদি আপনি এইভাবে বলেন যে আমি আমার জীবনটাকে সামনের দিকে ভোগ কল্যাণ বলেন সেটা বাড়াতে চাই, আসলে আপনার চাহিদার সাথে
উৎপাদনের তাল মিলাতে হয়। আপনার চাহিদা যদি বলেন আমি 100 ইউনিট বাড়িয়ে ফেলতে চাই, উৎপাদন সক্ষমতা না থাকে, তখন মূল্যস্ফীতি লাগামহীন হয়ে বাড়তে থাকে। এই জন্য বাজারের আপনার ভারসাম্য নষ্ট চাহিদার হয়। সাথে উৎপাদনের যে সমন্বয়, সেটা হচ্ছে 2 থেকে 3% যদি হয়, তাহলে দেখা গেছে সেই অর্থনীতি প্রবৃদ্ধি। তাহলে ডেভেলপিং কান্ট্রির জন্য আমরা আসলে এক্সপেক্ট করি, যেহেতু উন্নত দেশে ফুল এমপ্লয়মেন্ট, তারা তাদের প্রবৃদ্ধি অর্জনটা অনেক কষ্টকর, তারা অলরেডি ফুল এমপ্লয়মেন্ট। আমাদের যেহেতু আনএমপ্লয়মেন্ট রয়েছে, সেই কারণে আমাদের প্রবৃদ্ধি 6 থেকে 7% পর্যন্ত অর্জন করতে পারি। সেই প্রেক্ষাপট বিবেচনায় আমরা যদি স্ট্যান্ডার্ড যদি 4 থেকে 5-এর মধ্যে রাখতে পারি, আমরা আমাদের মতো উন্নয়নশীল দেশ, তাহলে সেই জায়গাটার নিশ্চয়ই, চাহিদাটা নিশ্চয়ই আমাদের আপনার কাছে উৎপাদন আরো শুনবো। সক্ষমতা আমাদের দিয়ে সঙ্গে করা সম্ভব। কনজুমার অ্যাসোসিয়েশনের সভাপতি আছেন। ভোক্তাদের কাছে একটু জানতে চাই আসলে, ভোক্তা প্রতিনিধি হিসেবে জনাব শফিকুজ্জামান, আপনার কাছে একটু জানতে চাই, এই মূল্যস্ফীতির কষাঘাত আমরা দেখছি প্রায় 3 বছরেরও বেশি সময় ধরে, এবং খাদ্য মূল্যস্ফীতি কিছুটা কমে আসলেও সার্বিক যে মূল্যস্ফীতি, আমার কাছে যে তথ্য আছে সেটিও আসলে আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর কিংবা নভেম্বর ওই 8.29 বা 8.19, 3.6 এই গতিতেই আছে, অর্থাৎ 8-এর উপরে, 8.5-এর কিছু নিচে। এই মূল্যস্ফীতির ফলে আসলে সাধারণ মানুষের কি অবস্থা? ভোক্তা সংগঠন হিসেবে আপনার কাছে জানতে চাই, ভোক্তারা কি এই চাপটা নিতে পারছে? ধন্যবাদ আপনাকে এবং ডিবিসি যারা দর্শকরা দিচ্ছেন। একই সাথে আমাদের অধ্যাপক সাদাতের কথা শুনছিলেন, এবং তিনি তো অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে এটি বিশ্লেষণ করলেন। কিন্তু আমি যে ক্যাবের প্রেসিডেন্ট হিসেবে আপনি যে প্রশ্নটা বললেন, সেই প্রশ্নের মধ্যে সেটার উত্তর আছে। এটি সাধারণ মানুষের কাছে এটি আহ, অনন্ত বোঝার মতো চেপে বসেছে, এবং সেখানে একটা বিষয় আপনাকে বুঝতে হবে, সেটি হলো আমাদের প্রতি বছর তো জিডিপির গ্রোথ হয়, এবং সেই জিডিপির গ্রোথটা কিন্তু একটা সময় আমাদের 7 বা 8-এর ঘরে ছিল, এবং সেটি কিন্তু এখন অনেকটাই স্লোথ হয়ে গেছে। এটি এখন আমাদের যেটা ওয়ার্ল্ড ব্যাংক বা আইএমএফ তাদের প্রজেকশন এবং আমাদের প্রজেকশনের মধ্যে একটু গরমিল আছে, সেটা কিন্তু 5-এর ঘরে বা এবং আছে 4.5 বা 5-এর ঘরে। কিন্তু আমরা কন্টিনিউয়াস দেখলাম যে গত 2, 3, 4 বছর ধরে আমাদের মূল্যস্ফীতি কিন্তু ডাবল ডিজিটে চলে গিয়েছিল, এবং এই সরকার তাদের কিছু মেজার নেওয়ার ফলে এটি 1 ডিজিটে আসছে, এবং এটি মোটামুটি 8-এর ঘরে ছিল, এবং আমাদের গত মাসের তুলনায় এখানে আবার 0.15 বা এরকম একটা পার্সেন্টেজ বেড়েছে, যেটা গভর্নমেন্ট, যেটা ইন্টারিম গভর্নমেন্ট থেকে বলা হয়েছিল যে এটি আগামী এই ডিসেম্বর নাগাদ কিন্তু এটি আরো কমে আসবে, কিন্তু সেটি আসলে উল্টো চিত্র দেখছি। এখন যেগুলো হলো যে মূল্যস্ফীতির যে ক্যালকুলেশনটা করা হয়, তার মধ্যে আমাদের এসেনশিয়াল কমোডিটি, আমাদের ভোগ্য পণ্যের মধ্যে যেটা অত্যাবশ্যকীয় পণ্য, এটি কিন্তু এটা এক বড় ইম্প্যাক্ট এখানে পড়ে। এবং সেখানে আমরা দেখেছি যে এর আগে যখন ডাবল ডিজিটে ছিল, তখন গড় মূল্যস্ফীতির থেকে কিন্তু আমাদের ভোগ্য পণ্য বা আমাদের যে নিত্য পণ্যের, সেটি কিন্তু সেটার মূল্যস্ফীতিটা ছিল আরো 1 পয়েন্ট বেশি ছিল কিন্তু সবসময়। সেখানে ইম্প্যাক্ট যেটা করে, এখন দেখেন আমাদের দারিদ্র্যের হার কিন্তু ক্রমাগত বাড়ছে, একইভাবে আমাদের প্রচুর আনএমপ্লয়মেন্ট তৈরি হচ্ছে। সেখানে যেটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো যে আমি মূল্যস্ফীতি, যেটি আমাদের সাদাত সাহেব বললেন যে আমাদের 4 ঘরে বা less than 5-এর নিচে থাকলে সেটা বেটার, যদি আমাদের গড়টা ভালো থাকে। কিন্তু মানুষের ইনকাম তো কমে গেছে, মানুষের যেটা ইনকাম সেটা তো ধরে রাখেনি, প্রচুর নিশ্চয়ই, লোকজন বেকার হয়েছে, একই হারে আসলে অনেক ওই ইন্ডাস্ট্রি ক্রয় হয়েছে। ক্ষমতা বা আয়ের ব্যবস্থাটাও করতে হবে, অর্থাৎ তার ইনকামও বাড়তে হবে। আপনার কাছে আরেকটা বিষয় জানতে চাই, কেন্দ্রীয় ব্যাংক সব সময় আসলে বাজারে অর্থের যে প্রবাহ সেটি নিয়ন্ত্রণের মাধ্যমে মূল্যস্ফীতিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে, কিন্তু আপনি জানেন নির্বাচনের আবহাওয়া শুরু হয়ে গেছে, নির্বাচনী প্রচার প্রচারণা শুরু হয়েছে, প্রার্থীরা তাদের কর্মীদের হাতে প্রচুর নগদ টাকা এই সময় দিয়ে থাকেন সাধারণত, এবং এই টাকা আসলে ঘুরে ঘুরে বাজারে সার্কুলেট হয়, এবং তার একটা প্রভাব নিশ্চয়ই মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে গিয়ে ধাক্কা দেয়, এবং এর ফলে আসলে মূল্যস্ফীতি বাড়ার শঙ্কা থাকে কিনা? হ্যাঁ, এটা তো থাকবে, এবং আমাদের সাদা সাহেব এটা আরো গভীরভাবে বিশ্লেষণ করে। প্রথম কথা হলো এই আমাদের নির্বাচন রাজনীতি, এবং সেই নির্বাচন রাজনীতির জন্য যে পরিমাণ টাকা খরচ হবে, এটি আমাদের আসলে জিডিপির গ্রোথে কতটুকু ভূমিকা রাখছে। বরঞ্চ এটা কিন্তু আপনার কোনো ডেভেলপমেন্ট বা আমাদের কোনো আসলে অর্থবহ না। এই যে আপনার এখানে যেভাবে আপনার ইভেন একজন প্রার্থীর
যেটা ব্যয় সীমানা 25 লক্ষর জায়গায় আমরা শুনছি 20 কোটি টাকার নিচে নির্বাচন করা যায় না। আসলে এটা টোটালি হলো, আমি বলবো যে এক ক্ষেত্রে বলতে পারেন এটা হলো আসলে ব্যাড ইনভেস্টমেন্ট ওই অর্থে, আপনি ন্যাশনাল ভাবে যদি চিন্তা করেন। কিন্তু এই এখানে আমাদের যে রাজনীতির যে ধারাবাহিকতা, সেখানে আপনার এখানে খরচ করে এবং সেখানে এই টাকাগুলো আপনার যাচ্ছে, কিন্তু এটি কিন্তু আমাদের ডেভেলপমেন্ট বা আমাদের জিডিপি তে কিন্তু এটা ইম্প্যাক্ট পড়ছে না। এটা অনেকটাই বলবেন যে মানে আন্ডার ইউটিলাইজ মানি বা এরকম হচ্ছে। মানে এখন এই যেটা অর্থ মানি আসলে কোনো সার্কুলেশন, উৎপাদনশীল খাতে যায় না, এটি মূলত ভোগের ক্ষেত্রে আরেকটা ব্যবহার হয়। আরেকটা খুবই ইম্পর্টেন্ট বিষয়, সেটি হলো যে আমাদের ধরেন এই সামগ্রিকভাবে আমরা 1.5-2 বছরে যেটা দেখছি, সেখানে কোন রকম কিন্তু আপনার ইনভেস্টমেন্ট আসছে না। সেটা বিদেশি ইনভেস্টমেন্ট আমরা আকৃষ্ট করতে পারি, এবং তারাও কিন্তু অপেক্ষা করছে যে আমাদের একটি পলিটিক্যাল গভর্নমেন্ট আর একটি স্থিতিশীল সরকার যখন আসবে, তখন তারা এটি ভাববে। এটা যেমন আছে, এবং আমাদের দেশে যারা ইনভেস্ট করবে তারাও কিন্তু সেই কনফিডেন্স অনেক ক্ষেত্রে পাচ্ছে না বিভিন্ন কারণে। নিশ্চয়ই নিশ্চয়ই সেই ক্ষেত্রে আপনার কাছে আরো আপনি শুনবো। জি। সেখানে আমি একটু শেষ করি যে আমার যদি এখানে ইনভেস্টমেন্ট না হয়, এমপ্লয়মেন্ট না হয়, তাহলে তো আপনার সবকিছু স্থবির হয়ে যাবে। বরঞ্চ আপনার দেখা যাচ্ছে যে আমাদের এমপ্লয়মেন্ট কিন্তু আমরা হারাচ্ছি, অনেক ক্ষেত্রে হারাচ্ছি। অনেকগুলো আমি লেবার হিসেবে যেটা নিশ্চয়ই দেখেছেন আপনার যে কাছে আরো শুনবো। প্রচুর আমার একটা ইন্ডাস্ট্রিতে বিরতি নেওয়ার আসবে সময় এবং হয়েছে, বন্ধ আমি হয়ে একটা গেছে। বিরতিতে যেতে চাই, কিন্তু বিরতিতে যাওয়ার আগে ডক্টর সাদাত হোসেন আপনার কাছেই প্রশ্নটা রেখে যেতে চাই। কেন্দ্রীয় ব্যাংক তো মূল্যস্ফীতি কমানোর চেষ্টা করছে, কিন্তু তারপরও নির্বাচনের এই সময়টাতে সেই চেষ্টাটুকুতে কতটুকু তারা সফল হবে এই বিষয়ে আপনার কাছে শুনবো, কিন্তু তার আগে একটা বিরতি নিতে হবে। দর্শক, বিরতি নিচ্ছি। ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন তালিখাতা থেকে সঙ্গে থাকুন। বিরতির পর আবার স্বাগত জানাচ্ছি ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক তালিখাতায়। বিরতিতে যাওয়ার আগে জনাব সাদাত হোসেন, আপনার কাছে জানতে চাইছিলাম, আসলে কেন্দ্রীয় ব্যাংক তো মূলত বাজারে টাকার সরবরাহ নিয়ন্ত্রণ করে এই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করার যে কৌশল সেটি মূলত ব্যবহার করে। এছাড়া আরও কৌশল নিশ্চয়ই আছে, কিন্তু নির্বাচনের কারণে যে তারল্য বাজারে ছড়িয়ে পড়বে সেটিকে নিয়ন্ত্রণ করা তো নিশ্চয়ই কঠিন হবে, এবং সেক্ষেত্রে তাহলে কি আগামী 2 মাস মূল্যস্ফীতির জন্য খুব খারাপ খবর কিনা? জি। দেখুন, যে মূল্যস্ফীতির যে বিষয়টা, সেটা হচ্ছে যে শুধুমাত্র যে কেন্দ্রীয় ব্যাংক নিয়ন্ত্রণ করে ফেলবে বিষয়টা তা না। আমরা সবসময় কিন্তু বলে থাকি যে এটা মনিটারি অথরিটি যারা তারা নেয়, কিন্তু এর সাথে মিলাতে হয় কার, যে ফিসক্যাল ম্যানেজমেন্টটা কিভাবে হবে, অর্থাৎ সরকারের যে বাজেটের সাথে আর্থিক যে নীতি, সেটার যদি একটা সঙ্গতি হয় তখন কিন্তু সেটা পসিবল হয়। তাছাড়া মূল্যস্ফীতি কোন কারণে ঘটছে, দিস ইজ ইম্পর্টেন্ট। যেমন বাংলাদেশের প্রেক্ষিত যদি বিবেচনা করেন, তখন ডলারের মূল্য কি পরিমাণ বৃদ্ধি পেয়েছে, টাকার অবমূল্যায়ন কত শতাংশ হয়েছে, ইম্পোর্টের যে সমস্ত দ্রব্যের সাথে এর জড়িত, তার মানে হচ্ছে সেগুলো মূল্যস্ফীতির উপর প্রভাব ফেলেছে। অতএব আবার দেখেন, সেন্ট্রাল ব্যাংক যে শুধুমাত্র পলিসি নিচ্ছে সেটা বলছে, কিন্তু তারা কি পলিসিতে রিজিড রোল প্লে করতে পারছে কিনা? কারণ একই সাথে কন্ট্রাকশন করার কথা বলে যখন এক্সপানশনারি পলিসিতে যায়, ব্যাংকগুলোকে বাঁচানোর জন্য টাকা দেওয়া, বিভিন্ন কারণে সহায়তা করা, অর্থাৎ বাজারে ডক্টর সাদাত ইনজেকশন হোসেন, করা, নিশ্চয়ই তখন অর্থনীতির এই বিষয়গুলো তো আছেই, কিন্তু এর সাথে এই যে এখন নির্বাচনের সময় যে না, বাজারে এখন তারল্যটা প্রশ্ন আসবে হচ্ছে সেটিকে যে আসলে বিষয়টা কিভাবে আসছে, নিয়ন্ত্রণ করা যাবে, এবং দেখেন এই সময় আসলে কি কি ধরনের পণ্যের দামের ওপর এটা বেশি প্রভাব ফেলে? যে বিষয়টা দেখেন, অর্থাৎ আমি বলছি যে সেন্ট্রাল ব্যাংকে তো মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে যে ভূমিকা রাখার কথা, সেটা কিন্তু বিগত 14 মাসে সেটা ভালোভাবে আমরা উপলব্ধি করতে পেরেছি যে তাদের দ্বারা সম্ভব হচ্ছে না। এখন প্রশ্ন হচ্ছে, একই এই অর্থ বছরে যখন নির্বাচনের প্রসঙ্গটা আসছে, নির্বাচনে অতিরিক্ত একটা খরচ হয়, কারণ প্রকৃতপক্ষে যে খরচের কথা বলা হয়, প্রকৃত খরচটা যদি হিসাব করা হয় বহুগুণ বেশি। মানে হচ্ছে মানুষের চাহিদা যে সম্প্রসারণ ঘটে, অর্থাৎ মানুষের কাছে টাকা পৌঁছে যায়, মানুষ মনে করে তাদের ক্রয় ক্ষমতা বেড়ে গেছে। এই সমস্ত জায়গায় হচ্ছে খাদ্যদ্রব্য, পানীয়জাত দ্রব্য, পোস্টার, লিফলেট, কাগজ, যাতায়াতের জন্য যে সমস্ত জিনিস দরকার হয়, সমস্ত চাহিদা কিন্তু চাহিদা বাড়বে, এবং তখন এ সমস্ত কিছুর একটা দামেও নিশ্চয়ই প্রভাব পড়ে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সঙ্গে আছেন শফিকুজ্জামান, আপনার কাছে দিয়ে আলোচনা শেষ করতে চাই। এই যে নির্বাচনী সময়ে যে জিনিসপত্রগুলোর চাহিদা বাড়ে এবং এর ফলে আসলে মানুষের ক্রয় ক্ষমতাও বাড়বে, কিন্তু সব মানুষ তো তার বা সব ভোক্তাই তো নিশ্চয়ই তার সেই সুবিধা পাবে না। তো ভোক্তা হিসেবে আপনার কাছে জানতে চাই, আপনাদের চাওয়া কি হবে আসলে? প্রথমে তো সাদা সাহেবের সাথে একটু যোগ করি, চা চিনির দাম বোধহয় বেড়ে যাবে। জি জি জি
প্রচুর চা খাওয়া হবে, চিনির দরকার হবে। তবে একটা জিনিস, যে জিনিসটা হলো যে আপনার এই মূল্যস্ফীতির বা এটার প্রভাবটা আসলে কারা এফেক্ট পড়ে, সেটা হলো প্রান্তিক জনগোষ্ঠী। এখন প্রান্তিক জনগোষ্ঠী আপনি দেখেন তার যে টোটাল ইনকামে দেখা গেল 60% বা 65% টাকাটা কিন্তু খরচ হচ্ছে আপনার এই যে খাদ্য পণ্যের পিছনে খরচ হচ্ছে। এখন সেখানে বেড়ে গেলে কিন্তু তার টোটাল ভিতটা নড়বড়ে হয়ে যায়। আর যারা উচ্চবিত্ত আছে সেখানে কিন্তু এই মূল্যস্ফীতি খুব বেশি তাকে খাদ্যপণ্যের মূল্যস্ফীতি বা এইসব কারণে আপনার ইম্প্যাক্ট করে না। এই কারণে আসলে আমাদের যে সোশ্যাল নেটওয়ার্কের যে প্রোগ্রামগুলো আছে, সোশ্যাল সেফটি নেট থেকে শুরু করে এই জিনিসগুলো কিন্তু আপনার এই মূল্যস্ফীতিটাকে অ্যাড্রেস করার জন্য এই নেটওয়ার্কটা আরো প্রান্তিক পর্যায়ে বৃদ্ধি করে, এবং সেখানে কিন্তু প্রচুর লিকেজ আছে। আমি একসময় যখন বাণিজ্য মন্ত্রণালয়ে ছিলাম, টিসিবির যে 1 কোটি কার্ড, তার মধ্যে 35 লক্ষ কার্ড কিন্তু আপনার ভুয়া কার্ডধারী ছিল। আপনি এই যেটুকু সরকারের প্যাকেজ আছে, আমাদের কিন্তু বেশ কিছু সোশ্যাল সেফটি নেটের প্যাকেজ আছে, আমাদের কম মূল্যে চাল দেওয়া হয় অথবা আপনার এই যে বিভিন্ন ভাতা দেওয়া হয়, সেগুলো যদি আমরা সঠিকভাবে আমাদের গভর্নেন্স ইস্যু দিয়ে আমরা যদি এটাকে প্রকৃত লোকের কাছে যেতাম, তাহলে কিন্তু তারা এই ধাক্কাটাকে কিন্তু কাটিয়ে উঠতে পারতো। সেইটা যেমন আছে, আরেকটি হলো যে আপনার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের যে টুলস গুলো, এটা আসলে টোটালি কার্যকর হচ্ছে না। আমাদের ব্যাপারে বিপণন ব্যবস্থা, সেখানে আমাদের যে যে সিস্টেমে ট্রেডিং হচ্ছে, বিপণন হচ্ছে, এটি নিশ্চয়ই আসলে নিশ্চয়ই কোনোভাবেই আমরা একেবারেই সময় শেষ দিকে। আপনাদের নিয়ন্ত্রণ করতে দুজনকে পারি। এই ধন্যবাদ। কারণে নিশ্চয়ই আমি মনে করি জি, অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দিয়েছেন এজন্য। ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালিখাতায় আজ এ পর্যন্তই। ডিবিসি নিউজের সঙ্গেই থাকুন।